ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। দেখেন, স্ক্রিনে আপনারা একটা অনলাইন পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন। এখানে মোট 20টা অঙ্ক রয়েছে। এটা মূলত সংখ্যা এবং ভগ্নাংশ এই দুটো টপিককে কেন্দ্র করে, পাশাপাশি দু একটা রিলেভেন্ট অন্যান্য টপিকের অঙ্কও এখানে রয়েছে। এবং অনলাইন পরীক্ষা নম্বর 1 আমার স্পেশাল পেইড ব্যাচের যে সকল শিক্ষার্থী আপনারা রয়েছেন তাদের জন্য এই পরীক্ষাটা আমি নিয়েছিলাম। তো আমি এই প্রশ্নটা একটু সলিউশন করে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসার মতো অঙ্কগুলোই কিন্তু আমি পরীক্ষাগুলোতে দিয়ে থাকি। তো আপনারা 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা একটু খেয়াল করেন। বলা হচ্ছে 48 সংখ্যাটির কতটি ভাজক রয়েছে? 8টি, 10টি, 12টি নাকি 11টি? তো এই অঙ্কটা আমরা কিভাবে সলিউশন করতে পারি একটু মনোযোগ দেন। এখানে আমরা কিন্তু সলিউশন করতে পারি এইভাবে। দেখেন, সংখ্যাটা কিন্তু আমাদের 48, এটা একটা সংখ্যা। এই সংখ্যাটির ভাজক রয়েছে কতটুকু? তো আপনারা নিশ্চয়ই ভাজক সম্পর্কে ধারণা রাখেন। ভাজক মানে হচ্ছে 48কে কি দ্বারা ভাগ করা যায়, এটা হচ্ছে ভাজক। তো আমরা দেখি 48কে 1 দ্বারা ভাগ করা যায়, কেননা 1 দিয়ে তো প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করা যায়, তাই না? 48কে 2 দ্বারা ভাগ করা যায়, কেননা 24 দুগুণ 48। 3 দ্বারা ভাগ করা যায়, 3 16 48। 4 দ্বারা ভাগ করা যায়, 4 12 48। 5 দ্বারা যায় না, কিন্তু 6 দ্বারা ভাগ করা যায়, 6 8 48। 7 দ্বারা যায় না, কিন্তু 8 দ্বারা ভাগ করা যায়, 6 8 48। এবার 9 10 11 এই 3টা দ্বারা ভাগ করা যায় না, 12 দ্বারা ভাগ করা যায়, 4 12 48। 13 14 15 দ্বারা ভাগ যায় না, 16 দ্বারা ভাগ যায়, 3 16 48। এরপরে 17 18 19 20 21 22 23 দ্বারা ভাগ যায় না, 24 দ্বারা ভাগ যাচ্ছে, 24 দুগুণ 48, এবং 48কে 48 দ্বারাও ভাগ যায়। ওকে, তো এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এর ভাজক রয়েছে কয়টা? 10টা। কিন্তু আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন আমাকে, সেটা কি? সেটা হচ্ছে এই যে 48 এখানে সংখ্যা আছে, ছোট একটা সংখ্যা, এই সংখ্যার ভাজক বের যদি আমরা এইভাবে ম্যানুয়ালি করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের লেগে যাওয়ার কথা। ওকে, তো আমারই মোটামুটি 1 থেকে 1.5 মিনিট অঙ্কটা করতে সময় লেগে গেল। আপনাদের যারা প্রথম করেন তাদের কাছে আরও বেশি সময় লাগতে পারে সেক্ষেত্রে। এবং 48 সংখ্যাটা যদি অনেক বড় হয়, যে ধরেন 620 একটা সংখ্যা, এর কতটি ভাজক আছে, তখন তো আর আসলে এইভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা একটা মেথড প্রয়োগ করব। সেই মেথডটা আমি আপনাদের একটু শেখাচ্ছি। দেখেন, 48-এর কতটি ভাজক রয়েছে, তাহলে আমরা 48-এর লসাগু করব। 2 দিয়ে 24 দুগুণ 48, আবার 2 দিয়ে 12 দুগুণ 24, আবার 2 দিয়ে 6 দুগুণ 12, আবার 2 দিয়ে 3 দুগুণ 6। বলেন তো দেখি কয়টা 2? 4টা। তার মানে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু কয়টা 3? একটা। তার মানে 3 টু দি পাওয়ার 1 আমরা দিতে পারি। এই 1টা কেন নিলাম? কেননা যে কোনো সংখ্যার উপরেই পাওয়ার 1 থাকে। এখন একটা বিষয় আপনারা খেয়াল করবেন এখান থেকে, সেটা হচ্ছে যে এই 4 এর সাথে 1 যোগ করবেন, পাওয়ার 4 এর সাথে 1 যোগ, এবং এই 3 এর পাওয়ার 1 এর সাথেও আপনারা 1 যোগ করবেন। অর্থাৎ প্রত্যেকটার পাওয়ারের সাথে 1 যোগ করে এইভাবে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে মাঝখানে গুণ কল্পনা করবেন। তাহলে বলেন তো 4 আর 1 কত? 5 ইন্টু 1 আর 1 কত? 2। তাহলে 5 দুগুণ কত? 10। তার মানে কয়টা ভাজক আছে? 10টা। এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এবার দেখেন 96-এর কয়টা ভাজক আছে, আমি একটু মুছে দিচ্ছি এই অংশটা। তাহলে আমরা বলতেছি যে 96-এর কতটা ভাজক রয়েছে। তাহলে আমরা কি করব? 96 এই সংখ্যাটাকে আমরা লসাগু করতে থাকব। তাহলে 2 দিয়ে যায়, 4 দুগুণ 8, থাকলো 1 16, 8 দুগুণ 16, তাহলে 48 দুগুণ 96। আবার 2 দিয়ে 24 দুগুণ 48, আবার 2 দিয়ে 12 দুগুণ 24, 2 দিয়ে দিলে 6, আবার 2 দিয়ে 3 দুগুণ 6। আচ্ছা বলেন তো তাহলে 2 কয়টা? 1 2 3 4 5টা। তার মানে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3-র উপরে 1, যেহেতু 3 একটাই, তাহলে 5-এর সাথে 1 যোগ, এবং এই 1-এর সাথেও 1 যোগ। তাহলে 1 আর 1 কত হচ্ছে? এটা 2, আর 5 আর 1 6। তার মানে 6 দুগুণ কত? 12। তার মানে কয়টা ভাজক রয়েছে? 12টা ভাজক রয়েছে। কার? 96-এর ভাজক রয়েছে কয়টা? 12টা। তার মানে উত্তর হচ্ছে ঘ। এইবার দেখেন আমাদের কিন্তু এবার কয় নম্বর অঙ্কটা রয়েছে? 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, এই যে 3 নম্বর অঙ্কটা দেখেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যার ইংরেজি কি? প্রাইম নাম্বার, বা মৌলিক সংখ্যার নিচের কোনটা, সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো
তো মৌলিক সংখ্যার সংজ্ঞা কি? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে, তাই না? আচ্ছা বলেন তো দেখি, এই 102 এটা তো একটা জোড় সংখ্যা, এটাকে অনায়াসেই 51 দ্বারা ভাগ করা যাচ্ছে, 51 দুগুণ 102, তার মানে এটা মৌলিক হতে পারবে না। এবার আসেন 107, এটা কি মৌলিক? আমরা একটু দেখি, চেক করতে হবে। আচ্ছা বাকিগুলো একটু চেক করে যেটা বোঝা যাচ্ছে, যেমন 125কে 5 দ্বারা ভাগ করা যায়, 5 25 125, তাই এটাও মৌলিক নয়। আবার 57কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, আমরা দেখি একটু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা। 3 1 3 থাকলো 2, 3 9 27, তার মানে 3 19 57, এটাকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে এটাও কি নয়? মৌলিক নয়। সরি, এটাও মৌলিক নয়। ঠিক আছে, যেহেতু ভাগ করা যাচ্ছে, এটাও মৌলিক নয়, ভাগ করা যাচ্ছে, এটাও মৌলিক নয়, ভাগ করা যাচ্ছে, তার মানে নিঃসন্দেহে এটাই মৌলিক। কেননা 107কে 1 এবং 107 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এক্ষেত্রে আমরা এভাবে অপশনগুলোকে বাদ দিতে পারি, অথবা 107কে আমরা সিরিয়াল ধরে 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা এবং 10 দ্বারা ভাগ করে দেখতে পারি যে ভাগ করা যায় কিনা। 10 পর্যন্ত ট্রাই করলেই হয়ে যাবে। ওকে, এবার আমরা নিচের অঙ্কটাতে চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নটা আপনারা দেখেন স্ক্রিনে, কি দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে কিন্তু যে 3721-এর বর্গমূল কত। নিশ্চয়ই আপনারা বোঝেন যে বর্গমূল এর ইংরেজি হচ্ছে স্কয়ার রুট। তাহলে বর্গমূল আমরা কিভাবে করতে পারি? আমরা লিখি সংখ্যাটা 3721 একটা সংখ্যা, এর বর্গমূল করতে হবে। তো বর্গমূল করার জন্য আমরা কি করব? এই দিকে এবং এই দিকে দুটা টান দিয়ে দেব, জোড়া জোড়া মেলালাম, কেননা বর্গমূল করতে আমাদের জোড়া জোড়া মেলাতে হয়। এইবার আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো, ওই সংখ্যাকে গুণ করে এটার কাছাকাছি একটা সংখ্যা হবে, অর্থাৎ এই জোড়ার কাছাকাছি একটা সংখ্যা হবে। বুঝাতে পেরেছি? তাহলে আমরা কত বসাবো এখানে? আমরা এখানে কিন্তু দেখেন, যদি 6 বসাই তাহলে 6কে 6 দ্বারা গুণ করলে 6 6 36 হয়। থাকলো কত? 1। এদিকে একটা টান দিয়ে 6-এর দ্বিগুণ এখানে বসালাম, 6 দুগুণ 12, এবং যেহেতু 1 ছোট 12 বড়, তাই এই জোড়াটা কেটে নামালাম। একটা একটা করে নামবে, কিন্তু নামবে না, কিন্তু এরা জোড়াই নামবে। তাহলে হলো 121। এখানে যদি 1 বসাই, এখানেও 1 বসাবো, ওই 1 দিয়ে 121কে গুণ করলে কত হয়? 121, অবশিষ্ট 0। তার মানে নির্ণেয় বর্গমূল কত? 61। তার মানে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এবার আসেন 5 নম্বরে যে অঙ্কটা দেখা যাচ্ছে, বলা হচ্ছে √5 কী ধরনের সংখ্যা। আমি আপনাদের ক্লাসেই একটা কথা বলেছিলাম যে মৌলিক সংখ্যার উপরে যদি আমরা বর্গমূল দিয়ে দিই, তার মানে 5 একটা মৌলিক সংখ্যা, এর উপরে যদি আমরা বর্গমূল দেই, অর্থাৎ বর্গমূল দ্বারা যদি একে আবদ্ধ করি, তাহলে সেটা সাথে সাথেই অমূলদ সংখ্যা হয়ে যায়। তার মানে 5-এর আমরা কত বলতে পারি? 5-এর খ হচ্ছে অ্যান্সার। এবার আসেন বর্গমূলের 6 নম্বর প্রশ্নটাও রয়েছে, 0.101010 এর বর্গমূল কত? তাহলে আমরা কি করব? আমরা এখানে টান দিব, তাহলে 0.101010। ওকে, তাহলে আমরা জোড়া জোড়া মেলাবো। ডান দিক থেকে জোড়া মেলাতে হয়, দশমিকের বাম দিক থেকে জোড়া মেলাতে হয়, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আর পূর্ণ সংখ্যার ডান দিক থেকে 0 মেলাতে হয়। ঠিক আছে, তার মানে আমরা এবার এখানে 0 আছে, আমরা 0 দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে বলেন তো দেখি, এখানে আছে 1 0। তাহলে আমরা যদি 3 নেই, তাহলে 3 তিরিখা 9, থাকলো অবশিষ্ট কত? 1। আচ্ছা বলেন তো দেখি, এই 3 দিয়েই আমরা প্রেডিকশন করতে পারি কিনা? তাহলে আমরা দেখি দশমিকের পর 3 আছে, দশমিকের পর 3 আছে, তার মানে এটা দশমিকের পর 4, তার মানে এটা হবে না, এটা হবে না। আমরা এটা করা মাত্রই বুঝলাম যে খ এবং ঘ এখান থেকে আউট। তাহলে যেহেতু 9 চলে গেল, থাকলো 1, তাহলে এই 1 জোড়াটা এখানে কেটে নামালাম, তাহলে 110। আচ্ছা বলেন তো 3-এর দ্বিগুণ কত? 6। তাহলে এখানে যদি আমি 1 বসাই, তাহলে এখানেও 1 বসাতে হবে, 1 দিয়ে 61কে গুণ করলে 61। এখানে যদি আমি 2 বসাতাম, এখানেও 2 বসাতে হতো, তাই 2 দিয়ে 62কে গুণ করলে 120-এর বেশি হয়ে যেত। এখানে তো রয়েছে 110, তার মানে একই বসবে। আচ্ছা এবার বলেন দেখি 3 1, তার মানে 3 1 তো এখানে রয়েছে, আর করার দরকার নাই, কারণ এখানে 3 2 ছিল। ওকে, তার মানে ক নম্বর অ্যান্সারটা রাইট। বেশি করা যাবে না, এমসিকিউর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করতে হবে। এরপরে আসেন 7 নম্বর যে অঙ্কটা রয়েছে, এখানে আমরা কি করতে পারি? তো এই যে দশমিক রয়েছে, এইখানে দশমিক রয়েছে, এখানে একটা দশমিক রয়েছে, এই যে দশমিক বিন্দুগুলো, এগুলোর ডান দিকের ঘরগুলো আমাদের খেয়াল করতে হবে। তো দেখেন দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 2 ঘর। ওকে, তাহলে কি করব? এখানে একটা 0 দিয়ে এই দশমিক আর এই দশমিক আমরা তুলে দিই। নিয়মটা আমি শিখিয়েছি আপনাদেরকে। এবার দশমিকের পর 1 ঘর, দশমিকের পর 1 ঘর, তাহলে এই পয়েন্ট মানে দশমিক আমরা তুলে দিলাম।
এবার দশমিকের পর 3 ঘর, দশমিকের পর 2 ঘর, তাহলে এইদিকে একটা 0 দিয়ে আমরা এই দশমিক তুলে দিতে পারি। ক্লিয়ার বিষয়টা আপনারা? এবার আসেন সংখ্যাটা কি তৈরি হলো, এবার আপনারা একটু খেয়াল করেন। তার মানে দশমিক ছাড়া এবার কি রয়েছে, যেহেতু দশমিক আমি তুলে দিয়েছি এখানে আমি করব, তাহলে দশমিক উঠে গেলে এটা 20 হয়, তাহলে দিলাম 20 গুণন, এটা 5 হয়, তাহলে দিলাম 5 গুণন, এটা 0 0 2, তার মানে শুধু 2, নিচে কি হবে, কত রয়েছে, উপরে 9, তার নিচে কত 10, সরি শুধু 3 রয়েছে, তাহলে দিলাম 3 গুণন, রয়েছে 6, দিলাম 6 গুণন আছে কত 10, তাহলে দিলাম 10। তাহলে 20কে যদি আমি 10 দিয়ে কাটি, 10 দুগুণ 20, 2, 2 দিয়ে যদি আমি 6কে কাটি, 3 দুগুণ 6, ওকে। তাহলে কত থাকলো বলেন তো দেখি, উপরে 5 আর 2, তাহলে 5 দুগুণ 10, আর নিচে 3 তিরিখা কত 9, তার মানে উপরে 10, তার নিচে 9 হচ্ছে অ্যান্সার। তার মানে কোনটা, খ নম্বর অ্যান্সারটা রাইট। ওকে, এবার আমরা পরের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন। এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার আসে এবং এগুলো আপনারা পারেন অনেকেই। তো আমরা কিভাবে পরীক্ষার হলে সলিউশন করব, বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, এটা আমাদের প্রশ্ন। তো বৃহত্তমটা খুঁজে বের করার জন্য আমরা করব কি, যে এই কোণাটা আগে গুণ করব। মনে রাখতে হবে এই কোণাটা আগে গুণ করে প্রথমটার নিচে বসাবো। তাহলে 4 দুগুণ কত হয়, 4 দুগুণ কিন্তু আমাদের 8, বসালাম 8। এবার এই কোণাটা গুণ করব, 3 তিরিখা কত হয় 9, তার মানে বৃহত্তম যেহেতু বের করতে বলেছে, তার মানে 8 বড় না 9 বড়, অবশ্যই 9 বড়, তাই এটাকে আমরা ক্রস করে দিলাম। এবার এইটা থাকলো আমাদের বড় হিসেবে। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার, তাহলে 3 আর 5 গুণ করে এটা বসাবো, 3 5 15, আর 4 গুণ করে বসাবো, 4 4 16, তাহলে বড় কোনটা 16, তাই এটা ক্রস। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার, 4 আর 7 গুণ করে 4 7 28, আর 5 আর 5 গুণ করে 5 5 25। আচ্ছা বলেন তো দেখি, 25 তো ছোট তাই না, তাই এটা ক্রস। তাহলে নির্ণয় বড় সংখ্যা 4/5, তার মানে সঠিক উত্তর কত, 8-এর অ্যান্সার হচ্ছে কিন্তু গ। তার মানে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট। ঠিক আছে, এরপরে এটা আমি মুছে দিচ্ছি। পরে দেখেন 9 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, কোনটি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি, ছোট, মানে কোনটা ছোট। তো এখন যদি আমি এই কোণাটা গুণ করতে চাই, এরপরে প্রথমটার নিচে বসাবো, এবার এই কোণাটা গুণ করে দ্বিতীয়টার নিচে বসাবো, দেখেন গুণগুলো কিন্তু একটু বড় বড় ধাঁচের। তো যদি আপনারা গুণগুলো বড় ধাঁচের দেখেন, তাহলে আর একটা সুপার শর্টকাট মেথড আপনারা ব্যবহার করতে পারেন। সেটা কি, সেটা হচ্ছে খেয়াল করেন একটু, যে এই যে 14 আর 17 আছে, এই 14 মানে 14 আর 17 বিয়োগ করলে কত হয়, 15 16 17, 3 বসাবেন। 12 থেকে 17 বাদ দিলে কত হয়, 13 14 15 16 17, 5 বসাবেন। 8 থেকে মানে 9 থেকে 8 বাদ দিলে কত হয়, 1 বসাই দিবেন। নিচে উপরে 16 নিচে 9 মানে 19, 17 18 19, তাহলে 3 বসাই দিবেন। এইবার কি করবেন, পার্থক্য বের করা শেষ, অর্থাৎ হর থেকে লবের বিয়োগফল বের করা শেষ। এবার কি করবেন, এই 3 দ্বারা 14কে ভাগ, তাহলে 3 4 12, তাহলে 4 দশমিক সামথিং। এবার 5 দিয়ে 12কে ভাগ, 5 দুগুণ 10, তাহলে 2 দশমিক সামথিং। 1 দিয়ে 8কে ভাগ, 8 1 8, 3 দিয়ে 16কে ভাগ, তাহলে 3 6 18, সরি তাহলে 3 5 15, তাহলে 5 দশমিক সামথিং। আচ্ছা বলেন তো, যেহেতু ক্ষুদ্রতম বের করতে বলেছে, এই 5 8 2 4 এদের মধ্যে ছোট কোনটা, ছোট হচ্ছে 2, তাই 2 এসেছে যেহেতু এটা থেকে, তাই নির্ণেয় ছোট সংখ্যা 12/17। দেখেন ম্যাজিকের মতো কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে পদ্ধতিটা আমি শেখালাম, এই পদ্ধতিটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখা যাক হয় কিনা। যেহেতু এটা বড় বের করতে বলেছে, তাহলে আমরা অ্যাপ্লাই করব। তাহলে বলেন তো দেখি, উপরে 2 তার নিচে 3 বিয়োগ করলে কত হয়, 1, তাহলে এটা বিয়োগ করলে কত হয় 1, এটা বিয়োগ করলে কত হয় 1, এবং এটা বিয়োগ করলে কত হয় 2। তাহলে আমি 2কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 2, 3কে 1 দ্বারা ভাগ করলে 3, 4কে 1 দ্বারা ভাগ করলে 4, আর 5কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2.5। বলেন তো, যেহেতু বৃহত্তমটা বের করতে বলেছে, এই 2 বড় 3 বড় 4 বড় নাকি 2.5 বড়, নিশ্চয়ই 4 বড়, তার মানে নির্ণয় বৃহত্তম সংখ্যা এটাই। দেখেন দুটাই কিন্তু ইফেক্টিভ ওয়ে। তো আমি বলবো কোনাকুনি গুণ করে আপনারা এই ছোট সংখ্যাগুলোর ক্ষেত্রে করবেন, আর একটু বড় সংখ্যা হলে যদি গুণ করতে সময় লেগে যায়, তাহলে আপনারা এই ট্রিক্সটা অবলম্বন করবেন। দেখেন এই বিষয়গুলো যারা জানেন তারা অঙ্কে কিন্তু অনেক দক্ষ এবং খুব দ্রুত সলিউশন করতে পারেন। আপনারা যারা জানেন না, তারা আমার পেইড ব্যাচে জয়েন করতে পারেন মাত্র 510 টাকা অফারে। এবং বর্তমান সময়ে হচ্ছে নিবন্ধনের জন্য যদি আপনারা ব্যাচটাতে জয়েন করেন 510 টাকা অফারে, এবং নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু ব্যাচটা চলতেই থাকবে। আপনারা 01642702760 এই নাম্বারে আমার সাথে জয়েন করতে পারেন।
আপনারা অবশ্যই এবং হোয়াটসঅ্যাপে আপনাদের নক দিতে হবে। নর্মাল কল করতে পারেন, তবে হোয়াটসঅ্যাপে নক দিলে সবচেয়ে বেটার। আমি হোয়াটসঅ্যাপে বেশি যোগাযোগ রাখি সবার সাথে। ওকে, তো আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এটা একটু মুছে দিই আমি। তো দেখেন এখন 10 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, এই ধরনের অঙ্কও কিন্তু আসতে দেখা যায়। তো দশমিকের পর 1 ঘর, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 3 ঘর। সহজ বুদ্ধি হচ্ছে তাহলে 1 ঘর আর 2 ঘর, 3 ঘর আর 3 ঘর, 6 ঘর। তাহলে দশমিকের পর 6 ঘর থাকবে। তাহলে আমরা দেখি দশমিকের পর এখানে 6 ঘর আছে, তার মানে 1 আর 1 আর 1 গুণ করলে তো একই হয়, তাই না? দশমিকের পর 5 ঘর, এটা হবে না। দশমিকের পর 3 ঘর হবে না। দশমিকের পর অনেক বেশি ঘর আছে, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কত? ক। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 11 নম্বরে যে অঙ্কটা রয়েছে, এটা কিন্তু সরলের একটা অঙ্ক এবং সংখ্যার আলোচনায় আমরা এই ধরনের অঙ্কগুলোও আলোচনা করে থাকি। তো খেয়াল করেন বিষয়টা কি রয়েছে উপরে, 5 ভাগ 15 গুণন 15, নিচে রয়েছে ভাগ টান দিয়ে 5 ভাগ 15 এর 15। তো এই অঙ্কগুলো করার সময় সরলের একটা স্পেশাল সূত্র রয়েছে, অনেকেই আপনারা জানেন হয়তো, ব এর ভাগু যোবি। ওকে, বতে কি বোঝায়? বন্ধনী, তারপরে এর কাজ। বন্ধনী মানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এর পূর্বে রয়েছে রেখা বন্ধনী, তার মানে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলো বন্ধনীর আন্ডারে। এরপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগের কাজ। এই সিরিয়ালটা মেনটেন করতে হয়। ইংরেজিতে যেটাকে আমরা বলি বদমাশ রুল, BODMAS, বদমাশ রুল। বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাড আর এসতে সাবস্ট্রাক্ট। ওকে, এই হচ্ছে বদমাশ রুল। এই রুলটা ফলো করে আমাদের কিন্তু অঙ্ক করতে হয়। তো এটা যারা ইংরেজি ভার্সনে অঙ্ক করেন তাদের জন্য, আর এটা বাংলা ভার্সনে যারা অঙ্ক করেন তাদের জন্য। খেয়াল করেন একটু, তাহলে আমরা অঙ্কটা একটু তুলবো। এখানে 11 নম্বর অঙ্কটা আমরা তুলছি একটু। এখানে দেখেন 5 ভাগ 15 গুণন 15, নিচে কি? নিচে রয়েছে 5 ভাগ 15 এর 15। ঠিক আছে, তাহলে ইকুয়াল ভাগটান দিলাম, দিয়ে বলেন তো দেখি, উপরে তো আলাদা নিচে আলাদা, তার মানে উপরেরটা আলাদা অঙ্ক, নিচেরটা আলাদা অঙ্ক, এই হিসেবে করবেন। তাহলে যেহেতু এখানে বন্ধনী নাই, এর নাই, তাহলে সরাসরি ভাগের কাজ, আর গুণ রয়েছে, তাহলে ভাগের কাজটা করার পর গুণের কাজটা করব। তাহলে ভাগের কাজ আমরা কিভাবে করব? 5 ভাগ 15, তাহলে 5 ভাগ 15 মানে কি বিষয়টা? 5 লিখলাম, ভাগটাকে যদি আমি গুণ করে দিই, 15-র নিচে যে 1 আছে সেই একটা উপরে যায় আর 15টা নিচে আসে। এটা আপনাদের মনে রাখতে হবে। ভাগ চিহ্নকে গুণ করলে নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে আসে। তাহলে যে কোনো সংখ্যায় যে 15 একটা সংখ্যা, এর নিচে কত আছে? 1, আমরা তো ধরেই নেই, তাই না বিষয়টা? এভাবে তাহলে গুণন 15 আমরা দিয়ে দিলাম। এরপর নিচের লাইনে দেখেন ভাগ আছে কিন্তু এরও আছে, তাহলে ভাগের পূর্বে এর কাজ করতে হয়, তাহলে আমরা 5 ভাগ দিয়ে দিলাম। এবার এর কিন্তু গুণের মতো কাজ করে, 15 গুণ করলে কত হয়? 225। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এর মানে এর লেখা থাকলে কাজটা আগে করব, কিন্তু গুণের মতো কাজ হবে। তাহলে ইকুয়াল, বলেন তো দেখি আমরা 15 কাটতে পারি কিনা? অবশ্যই কাটা যায়। তাহলে উপরে 5 একে কত থাকে? 5, আর নিচে আবার একইভাবে 5 ভাগ চিহ্নটাকে যদি গুণ করে দেই, 225-এর নিচে 1 আছে, 1 উপরে যায় আর 225টা নিচে চলে আসে। এইবার বলেন তো এই 5 নিচের সংখ্যা না উপরের সংখ্যা? উপরের সংখ্যা, তার মানে এই যে এখানে 5, তাহলে ইকুয়াল উপরে 5, তার নিচে আমরা বসাতে পারি 5 ভাগ 225। এখন আমি যদি কাটাকাটি করি তাহলে কিন্তু করতেই পারি, কিন্তু আমি এই ভাগটানটাকে ক্যালকুলেশন, এইখানে আমি একটু ক্যালকুলেশনটা করছি। উপরে 5 আছে, 5 লিখলাম, মেইন ভাগটান তো এটা, তাই না? সমান বরাবর, তাহলে ভাগটাকে আমি গুণ করে দিলাম। এবার 225 উপরে চলে গেল আর 5টা নিচে নেমে আসলো। তাহলে 5 5 কাটা, তাহলে ফলাফল হিসেবে আসলো 225, তার মানে 225। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। দেখেন আস্তে আস্তে কিন্তু এই ধরনের অঙ্ক করতে হয়, তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হয়ে যাবে। তবে এত আস্তে করা যাবে না যেন পরীক্ষার হলে সময় পার হয়ে যায়, যতটুকু সময় বরাদ্দ আছে। তো আমরা একটা মুছে দিচ্ছি। দেখেন এখন বিষয়টা কি, 12 নম্বরে যে অঙ্কটা রয়েছে, যে -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। তাহলে আমি এখানে লিখতেছি -1 বা বিয়োগ 1, আমি লিখলাম বিয়োগ 1 হতে কত বিয়োগ করলে, তার মানে আমরা কত বিয়োগ করলে, তার মানে ফাইনালি কিন্তু বিয়োগ করতে হবে আমাদের। এখন আপনারা হয়তো মনে করতে পারেন 1 বিয়োগ করলে, তার মানে -1 হতে 1 বিয়োগ করলাম 0 হলো। এটা কিন্তু ভুল, আপনারা ভুল পথে পা বাড়ালেন।
কি বলেছে, -1 হতে কত বিয়োগ করলে, তাহলে 1 বিয়োগ করলে, আচ্ছা এটা কি আমরা বিয়োগ করেছি? নিশ্চয়ই না। তার মানে আমি যদি এটাকে বিয়োগ করতাম, তাহলে বিয়োগ করলে এখানে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে তো বিয়োগ চিহ্ন দিতে হতো, তাই না? তাহলে এটা তো -2 হয়ে যেত। এই কারণে এটা ভুল। তার মানে -1 হতে, তার মানে আমরা -1 হতে কত বিয়োগ করলে, -1 বিয়োগ করলে, তার মানে এইটা যদি এখন আমরা বিয়োগ করি তাহলে মাইনাসের জন্য এখানে প্লাস চিহ্ন হবে, এই মাইনাসটা এখন প্লাস হয়ে গেল, প্লাস আর মাইনাস কাটা গেল, তাহলে কি থাকলো, 0 থাকলো বা 0 থাকলো। তার মানে এটা হচ্ছে -1 হতে -1 বিয়োগ করলে বিয়োগফল কি হয়, 0 হবে। এটা অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং এই ধরনের অঙ্ক ভুল হয়। আপনারা এমনি মনে রাখতে পারেন যে এই অঙ্কটা হুবহু আসলে যে -1 হতে কত বিয়োগ করলে, -1 বিয়োগ করলে বিয়োগফল কি হয়, 0 হয়। এবার দেখেন 13 নম্বর অঙ্কটাতে আবার এসেছে কোন সংখ্যাটা ক্ষুদ্রতম, এবং এইখানে কিন্তু মানে এই তিনটা সংখ্যা কম্পেয়ার আপনারা করতে পারবেন অনায়াসেই, কিন্তু এটা হচ্ছে একটা বর্গমূল সংখ্যা। এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা একটু কম্পেয়ার করি মুছে দিয়ে। তো দেখেন আমরা কি করতে পারি, এখানে একটু খেয়াল করেন। প্রথমে যেহেতু তিনটা জিনিস রয়েছে, তাহলে ক, খ এবং গ, এই তিনটার মধ্যে কম্পেয়ার করে আমরা বড়গুলো বাদ দিয়ে দিই আগে। তাহলে এই কোণাটা গুণ করলে 21 × 21 আর 11 × 2 = 22। তাহলে কোনটা বড়, এটা বড়, তাই এটা ক্রস করে দিলাম, এটা ছোট আছে। এবার এইটা আর এটার মধ্যে কম্পেয়ার করি, 1 আর 31 গুণ করলে 31 × 31, আর 11 আর 3 গুণ করলে 3 × 11 = 33। তাহলে কোনটা বড়, 33 বড়, এটা ক্রস, তাহলে এটা থাকলো এখন পর্যন্ত। তার মানে এই জিনিসটা আমাদের থাকলো মাথায় যে 1/11 হচ্ছে আমাদের আছে। এখন আমরা দেখি যে এইটা বড় না ছোট। এটা যদি 1/11 থেকে বড় হয় তাহলে আমরা সঠিক উত্তর নেব এটাকে, আর এটা যদি ছোট হয় তাহলে আমরা এটাকেই সঠিক উত্তর হিসেবে নেব। তাহলে কয় নম্বর অঙ্ক আমাদের, আমরা কিন্তু 13 নম্বর অঙ্কের হচ্ছে অঙ্কটা করছি। তাহলে খেয়াল করেন একটু, এই 0.02 এর আমরা বর্গমূল করব এবারে। তাহলে আমরা কি লিখব, 0.02 এটার বর্গমূল। তো বর্গমূল করার সময় আমরা এক জোড়া নির্ধারণ করলাম, এবং আরও যদি দশমিকের পরে ঘরের দরকার পড়ে তাহলে আমরা প্রয়োজন মতো 0 দিতে পারি, তবে জোড়া জোড়া 0 দিতে হবে। তাহলে 0 আছে, 0 দিয়ে দিলাম। 2 আছে, তাহলে এখানে 1 বসালাম, 1 × 1 থাকলো 1, কাটে নামালাম এই জোড়াটা, 1 × 2 = 2। তাহলে এখানে যদি 5 বসে, এখানেও 5, তাহলে 4 বসানো যাবে, এখানেও 4। তাহলে 4 × 24 কত হয় বলেন তো দেখি, 4 × 24 হয় 96। তাহলে বসালাম 96। তাহলে 0.14 আমাদের এটা হচ্ছে এখান থেকে আসলো, কত আসলো, 0.14। তাহলে খেয়াল করেন একটু, যেহেতু 0.14 এসেছে, তাহলে 0.14 এটার মান 0.14। তাহলে এবার আমরা এইটা দেখি, 1/11 আছে, এইটা কত, তাহলে 1 আর নিচে যদি 11 থাকে, যদি আমরা ভাগ করি তাহলে 0.0 দিলাম, দিয়ে এখানে একটা 0 ভাগ যায় না, তাই না? তাহলে এখানে আর একটা 0 দিয়ে এখানে একটা 0 দিলাম, এবার ভাগ যায়, তাহলে 9, 11, 99। তার মানে 0.009 আসতেছে এর অ্যান্সার। তাহলে এটা তো অনেক ছোট, তাই না? এটা অনেক ছোট। এটা যেহেতু 0.14 আর এটা 0.09, তার মানে এখানে 1 রয়েছে, এটার গুরুত্ব যেহেতু বেশি, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। এভাবে বুঝে বুঝে কিন্তু অঙ্ক করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে এবং অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এরপর দেখেন 14 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, আমরা একটু এটা মুছে দেই। তো নিচে চলে গেছে অপশনগুলো, আমরা একটু উপরে তুলে দিচ্ছি। কি বলা হচ্ছে 14 নম্বরটাতে, বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল 127 ও বিয়োগফল 23 হলে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তার মানে আমাদের ছোট সংখ্যাটা কিন্তু এখান থেকে খুঁজে বের করতে বলেছে, এখানে হবে বিয়োগফল, ডট ওঠেনি। তো দেখেন বিষয়টা কি, যে দুটি সংখ্যার যোগফল, আচ্ছা আমরা ধরতে পারি যে ধরি একটা সংখ্যা x আর একটা সংখ্যা হচ্ছে y। তাহলে দুটি সংখ্যার যোগফল 127, তার মানে x + y এর মান 127। এবার বিয়োগফল 23, তার মানে ওই সংখ্যা দুটোর বিয়োগফল হচ্ছে 23, তাহলে 23। বলছে ছোট সংখ্যাটা বা ক্ষুদ্রতম সংখ্যাটা কত। আচ্ছা আমরা ধরে নিলাম যে x হচ্ছে আমাদের বড় সংখ্যা, x হচ্ছে বড় সংখ্যা আর y হচ্ছে ছোট সংখ্যা। তাহলে কার মান বের করতে হবে, ছোট সংখ্যাটার মান বের করতে হবে। আমরা যদি এখানে কাটাকাটি করতে চাই তাহলে y কিন্তু কাটা যায়, আমরা এভাবেও বের করতে পারি। আমরা একটু করে দেখি, y এর মান যেহেতু আমাদের বের করতে হবে, যেহেতু ছোটটা y ধরেছি, তার মানে আমরা ক্রস করবো। এবার কিভাবে ক্রস করব, y ক্রস হয়ে গেল, তাহলে 2x = আমাদের কত, 7 3 10 0 হাতে 1, 2 2 4 আর 5 থাকলো 1, তার মানে 150। তাহলে x = 150কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 75। তাহলে x এর মান যদি 75 হয়, তাহলে বলেন তো দেখি কি হবে। তাহলে এই যে সমীকরণটাতে আমরা মান বসাই দিই, x + y = 127, তাহলে x এর মান 75,
তাহলে 75 প্লাস ওয়াই ইকুয়াল টু 127, তাহলে ওয়াই ইকুয়াল টু 127 থেকে কত বাদ? 75 বাদ, তাহলে বাদ দিলে কত থাকে? 2, 7 আছে 12 করতে 5, তাহলে 52। তার মানে ছোট সংখ্যাটা কত বলেন তো দেখি? ছোট সংখ্যাটা হচ্ছে 52 বা 52। এইবার দেখেন আমরা একটা স্পেশাল মেথড এখানে প্রয়োগ করব। আপনারা নিশ্চয়ই অনেকেই শিখেছেন আমার কাছে ইতিপূর্বে, যে মনে রাখেন যদি কোনো সংখ্যা মানে দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে এবং ছোট সংখ্যাটা বা বড় সংখ্যাটা যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? মুহূর্তের মধ্যেই এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা পাওয়া যাবে, আর এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাওয়া যাবে। আচ্ছা বিয়োগ করেন দেখি। 127 থেকে যদি আপনারা 23 বাদ দেন তাহলে 104 থাকে না? অবশ্যই 104-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 52। তার মানে 52 হচ্ছে সঠিক উত্তর। তার মানে এই কাটাকাটি, এই মান বসানো, এটার আর প্রয়োজন নেই। আচ্ছা যদি বড়টা বের করতে বলতো, তাহলে 127 আর 23 যোগ করলে 150, 150-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? বলেন তো দেখি কত হয়? যেটা হবে সেটাই অ্যান্সার, তার মানে 75 হয়। অপশনটা কিন্তু 75 এখানে নেই, ঠিক আছে? যেহেতু ছোটটা বের করতে বলেছে তাই ছোটটা এখানে রয়েছে। এবার আমরা 15 নম্বরে চলে যাচ্ছি। তো 15 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে পরপর 3টি সংখ্যার গুণফল 210 হলে সংখ্যা 3টির যোগফলের দ্বিগুণ কত? এখানে কিন্তু যোগফল জানতে চায়নি, বলছে যোগফলের দ্বিগুণ কত। তাহলে পরপর 3টি সংখ্যার গুণফল 120। তার মানে পরপর আমরা সংখ্যাগুলো একটু, যেহেতু এটা ছোট, তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 বসাই দিলাম আর কি, যেহেতু এগুলো পরপর। তাহলে কোন 3টে সংখ্যা গুণ করলে 210 হয়? তাহলে 3 4 12, 5 12 60 হয় না। এই 3টা দেখি, 4 5 20, 6 20 কত? 6 2 12, 120 হয় না। এবার এই 3টা দেখি, 5 6 30, 7 30 210, রাইট, এটা গুণ করলে 210 হয়। তাহলে বলছে সংখ্যা 3টির যোগফলের দ্বিগুণ। আচ্ছা বলেন তো এই 3টে সংখ্যা যোগ করলে কত হয়? 5 আর 6 11, আর সাথে 18 যোগ করলে 18 হয়। 18 কিন্তু উত্তর দাগানো যাবে না, 18 কিন্তু অপশনে রয়েছে। ওকে, তাহলে যোগফলের কি চেয়েছে? দ্বিগুণ চেয়েছে। তাহলে যোগফলের দ্বিগুণ, তার মানে 18 দুগুণ কত? 36। এই ফাঁদে পা দিলেই কিন্তু আপনারা অঙ্ক ভুল করে ফেলবেন। কখনোই মানে অঙ্কের অ্যান্সার বের করার পরেও আবার অঙ্কটা পড়বেন এবং শেষে কি চেয়েছে সেটা দেখে অ্যান্সারটা দাগাবেন। একটু 2-3 সেকেন্ড সময় লাগুক, কিন্তু অঙ্কটা তো আপনাদের রাইট করতে হবে, তাই না? ভুল অঙ্ক দাগালে তো মাইনাস মার্কিং খেয়ে যাবেন। এবার দেখেন 16 নম্বর, মৌলিক সংখ্যা 9 কোনটি? এখানে কিন্তু আমরা আমাদের প্রবণতা কাজ করে এরকম, যেহেতু মৌলিক সংখ্যা তার মানে আমরা 9টা দেখি না চোখে। আমরা তো জানি 47 একটা মৌলিক সংখ্যা, আমরা দাগাই দিলাম, সাথে সাথেই ভুল। ওকে, সাথে সাথেই কি ভুল। এবং দেখেন অনেকে কিন্তু ভুল বানানো ভুল করে লিখে। ভুল বানান কিন্তু এটা না, এটা না, ভুল বানান সঠিক হচ্ছে এটা। যাদের কারেকশন প্রয়োজন তারা কারেকশন করে নেন, ঠিক আছে? তার মানে ভুল বানান কখনোই এটা সঠিক নয়, ভুল বানান সঠিক হচ্ছে এইটা, ভয় রস্যৌকার আর ল। তাহলে মৌলিক সংখ্যা 9 কোনটি? তার মানে মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, তাহলে উত্তর হবে না। এটাও মৌলিক সংখ্যা, এটাও উত্তর হবে না। এটাও মৌলিক সংখ্যা, এটাও উত্তর হবে না। তার মানে মৌলিক সংখ্যা 9 হচ্ছে 57, কারণ 57কে 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 3 19 57। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তো দেখেন একটু 17 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে 0.33 পৌনপুণিক, এটা কিন্তু পৌনপুণিক বা এটাকে আমরা বলি আবৃত দশমিক, আবৃত দশমিক বা পৌনপুণিক। 0.33 পৌনপুণিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করো। এটা বলেছে আমাদের সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 0.33 পৌনপুণিক। তো মনে রাখবেন যে পৌনপুণিকের ক্যালকুলেশন আমরা ভগ্নাংশ আকারে লিখি। তো 3 আছে, মানে 0.33 যা আছে আপনারা পুরোটাই লিখবেন। 0.33 মানে দশমিক এবং পৌনপুণিক ছাড়া যা দেখা যাচ্ছে পুরোটা লিখে ফেলবেন একবার। লিখে ফেলে মাইনাস করবেন এই দিকে যেটা দেখা যাচ্ছে সেটা, মানে পৌনপুণিক বাদ দিয়ে বাকি যেটা দেখা যাচ্ছে সেটা। পৌনপুণিক বাদ দিয়ে 0.3 দেখা যাচ্ছে, লিখে দেবেন পুরোটাই। নিচে এই এক ঘরের উপর পৌনপুণিক আছে, তাহলে একটা 9 লিখবেন। লিখে দশমিকের ডান দিকে পৌনপুণিকের বাম দিকে কয়টা ঘর আছে? একটা 0 দেবেন। অনেকে নাও বুঝতে পারেন, আসলে মানে ডিটেলস পৌনপুণিকের আলোচনা তো আমি শেখাচ্ছি না, তাই না? আমি সলিউশন করে দিচ্ছি। যারা বুঝবেন না তারা আমার চ্যানেলে ভিডিও দেখতে পারেন। ওকে, স্পেসিফিক কিছু ভিডিও রয়েছে। তো ইকুয়াল, তো বলে রাখি পৌনপুণিক নিয়ে আলাদা করে কিন্তু নাই, অন্য আলোচনায় ডিটেলস পৌনপুণিক সম্পর্কে বলা আছে। আপনারা খুঁজতে গেলে আবার ঝামেলা করবেন, এই জন্য আমি বলে দিলাম। তাহলে 33 থেকে 3 বাদ দিলে কত? 30, ভাগ কত? 90। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 3 1 3, 3 3 9, তাহলে উপরে 1, তার নিচে কত? 3।
তার মানে আমরা যদি সাধারণ ভগ্নাংশে পরিণত করি তাহলে আমাদের উত্তর হবে 1/3। তার মানে কয় নম্বরটা রাইট? ঘ নম্বরটা রাইট, তার মানে 17 এর ঘ। এবার দেখেন 18 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এখানে যে একটা বাঁশের 4-এর 1 অংশ কাদায় রয়েছে, 5-এর 3 অংশ পানিতে রয়েছে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? এ ধরনের অঙ্ক সরাসরি পরীক্ষায় এসেছে এবং আমি হুবহু রেখেছি এটা, যে একটি বাঁশের 4-এর 1 অংশ কাদায়, 5-এর 3 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। আচ্ছা, তাহলে বাঁশটার দৈর্ঘ্য, তাহলে আমরা সম্পূর্ণ বাঁশটাকে ধরে নিলাম 1। তাহলে সেখান থেকে যদি আমরা কাদায় কতটুকু আছে 1/4 বাদ দেই এবং পানিতে কতটুকু আছে 3/5 আমরা বাদ দেই, তাহলে পানির উপরের অংশটা পাওয়া যাবে কিনা? নিশ্চয়ই পানির উপরের অংশটা পাওয়া যাবে। তাহলে ইকুয়াল আমরা লসাগু করলাম, 4 আর 5-এর লসাগু কত? 20, 20 দিয়ে 1কে গুণ করলে 20 1 20, মাইনাস 4, 4 5 20, 5 দিয়ে 1কে গুণ করলে 5 1 5, মাইনাস 20কে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, তার মানে 3 4 12, তাহলে 12 আর 5 17, 20 থেকে 17 বাদ দিলে 3, তাহলে 3 ভাগ কত? 20। যেহেতু 3/20, তার মানে এই 3/20 মানে কিন্তু এই 3 মিটার। নিশ্চয়ই বোঝা যাচ্ছে, কারণ এই 3/20 তো মানে অবশিষ্ট অংশ, তাই না? মানে পুরোটা থেকে তো কাদায় আর পানিতে বাদ দেওয়ার পরে, সরি মাইনাস করার পর, এখানে মাইনাস চিহ্ন হতো, মাইনাস করার পর কিন্তু কি এসেছে বলেন তো দেখি? এই অংশটা এসেছে, তার মানে এই অংশটা মানে 3 মিটার। তাহলে আমরা কি বলতে পারি? 3/20 মানে 3 মিটার। তাহলে 1 অংশ মানে কতটুকু? তাহলে এটা তো উল্টে যাবে, তার মানে 3 গুণন উপরে যাবে 20, তার নিচে আসবে 3, এটা উল্টে যাবে। তাহলে এটা কাটা গেলে কয় মিটার হবে? 20 মিটার। তার মানে 20 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সঠিক উত্তর গ। ঠিক আছে, এরপর 19 নম্বর অঙ্কটা দেখেন। বলা হচ্ছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? 19 নম্বর অঙ্কটা আমরা করব কিভাবে? গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। বলেছে পরপর, কিন্তু পরপর মানে বোঝেন নিশ্চয়ই, তার মানে একটা সংখ্যা যদি x হয়, আর একটা x+1, তারপরে আর একটা কি x+2, তারপরে আর একটা কি x+3, আর একটা হচ্ছে x+4, তাহলে কয়টা সংখ্যা হলো? আমরা একটু গুনি, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা। ওকে, তাহলে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560, তার মানে আমরা বলতে পারি কি x+1 এটা দ্বিতীয়টা, প্লাস x+2 তৃতীয়টা, x+3 চতুর্থটা, x+4 পঞ্চমটা, ইকুয়াল কত? বলা আছে 560। তাহলে 560, তার মানে এটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ওকে, এটি কিউ। তাহলে x x x x x, তাহলে 5x, 5টা x যেহেতু 1 2 3 4 5টা, তাহলে 1 2 এর 3 3 3 6 6 4 10, তাহলে 5x + 10 ইকুয়াল টু কত? 560। তাহলে 5x এর মান কত আসে? 560 থেকে 10 মাইনাস করলে 550। তাহলে আমরা যদি x কে এই দিকে রেখে কাটাকাটি করে দেই, তাহলে 550 কে কত দিয়ে ভাগ? 5 দিয়ে ভাগ, তাহলে 5 11 55, থাকলো কত? 0, তাহলে 110। তার মানে আমরা বলতে পারি যে x এর মান হচ্ছে কত? আমাদের 110। তাহলে x যদি আমাদের 110 হয়, আচ্ছা বলেন তো তাহলে x এর মান 110, তাহলে x+1 এর মান 111, x+2 এর মান কত? 112, এটা কত? 113, এটা কত? 114। তাহলে প্রথম 5টা সংখ্যা 110 থেকে 114 পর্যন্ত। এবার বলেছে কি যে আমাদের বলেছে এবার কিন্তু যে শেষ 5টির যোগফল কত? তাহলে শেষ 5টা কি হবে? 114 পর হবে 115, 116, তারপরে 117, 118, 119। ওকে, তার মানে আমরা কিন্তু যোগ করার জন্য এখন এইভাবে উপর নিচ করে লিখলাম। তাহলে 9 8 9 17, 17 8 6 কত? 17 8 6 23, 23 আর সাথে কত? 30, আর 5 35 এর 5। আপনারা দেখেন এটার শেষে 5, এটার শেষে 5, তার মানে এই দুটো অলরেডি ক্রস। একটু লক্ষ্য করবেন অঙ্ক করার সময়। তাহলে কত এসেছে? 35 এর 5, হাতে কত? 3, 3 এর 4, 4 এর 5, আর 6 এর 7, আর 8। তার মানে দেখেন এটা কিন্তু আর দেওয়া, এটা কিন্তু আর দরকার নাই, তার মানে এটাই অ্যান্সার। আর যোগটা কিন্তু আমি সম্পন্ন করলাম না, এমসিকিউ পরীক্ষায় কিন্তু এভাবেই করতে হয়, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এরপর যে একটু বলি, এই ভিডিওটা যেহেতু আমি সবার জন্য আপলোড করে দিচ্ছি, আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ওকে, আর এই ধরনের অঙ্কগুলো আমার যারা পেইড ব্যাচের শিক্ষার্থী না, তারাও আপনারা চান কিনা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি একটু মুছে দিচ্ছি, দিয়ে আমি 20 নম্বর অঙ্কটা এবারে আপনাদেরকে করে দিব। 20 নম্বরটা দেখেন। 20 নম্বরটা হচ্ছে যে 1952 সালের 21 ফেব্রুয়ারি, এখানে ডট একটা দিতে ভুলে গিয়েছি, 1952 সালের কত ফেব্রুয়ারি বলা হচ্ছে?
21 ফেব্রুয়ারি কী বার ছিল আমাদের কাছে জানতে চাচ্ছে। তো এই ধরনের প্রশ্ন আপনাদেরকে কিছুটা মুখস্থই রাখতে হবে। আমি ইচ্ছা করি এই প্রশ্নটা দিয়েছি। এটা ম্যাথমেটিক্স রিলেটেড প্রশ্ন নয় যদিও, তারপরেও অনেক সময় ম্যাথের মধ্যে কিন্তু এই বিষয়টা চলে আসতে পারে। ওকে, তো দেখেন এটা কিন্তু বৃহস্পতিবার। আমরা গুরুত্বপূর্ণ ডেটগুলো জানবো যে 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার, এবং এইটা করার জন্য একটা মেথড রয়েছে। ওকে, স্পেশাল একটা মেথড রয়েছে, স্পেশাল মেথড। এবং সেই স্পেশাল মেথডটা যদি আপনারা শিখতে চান এবং যে কোনো সালের 2000 সাল, 2050 সাল, 2075 সাল, 2120 সাল, 2500 সাল, যে কোনো সালের ক্যালেন্ডার তৈরি করা যাবে। আমি যদি একটা নিয়ম আপনাদেরকে জানিয়ে দেই, মাত্র 5 মিনিটের একটা আলোচনা যদি আপনাদেরকে করে দেই, তাহলে আপনারা যে কোনো ক্যালেন্ডার তৈরি করতে পারবেন অনায়াসেই, এবং যে কোনো ডেট কী বার সেটাও কিন্তু আপনারা বলে দিতে পারবেন। আপনারা যারা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য স্পেশালি আমি এই বিষয়গুলো শিখিয়ে থাকি। আপনারা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা যদি শিখতে চান বিষয়গুলো, এবং খুবই স্মার্ট একটা ওয়ে রয়েছে এটা জানার জন্য, তারা অবশ্যই আমার পেইড ব্যাচে জয়েন করেন। 01642702760 এই নাম্বারে সরাসরি কল করতে পারেন, এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমার সাথে। কোর্সের ফি মাত্র 510 টাকা। এবং কি কি থাকছে কোর্সে? নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, স্পেশালি 3টাকে লক্ষ্য করে কোর্সগুলো ডিজাইন করা। পাশাপাশি তৃতীয় চতুর্থ শ্রেণীর যারা বিভিন্ন গ্রেডের অর্থাৎ 10 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলো দিবেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো আপনারা অবশ্যই যদি মনে করেন যে আমি কোর্সে জয়েন করতে চাই, তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন, এবং 510 টাকা কোর্স ফি বিকাশে পে করতে হবে, এবং নাম্বারটা আমি বলে দেব, বিকাশ নম্বরটা, আপনারা যোগাযোগ করলে। ওকে, এবং কি পাবেন? আরও গুরুত্বপূর্ণ অঙ্কের একটা শীট পাবেন, যেটা সলিউশন করলে 10 থেকে 12টা অঙ্ক আপনারা অনায়াসেই সেখান থেকে হুবহু কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, আপনারা অনেকেই আমাকে বলেন যে ক্লাসগুলো করার পর রেকর্ড থাকে কিনা ভিডিও। অবশ্যই কিন্তু রেকর্ড থাকে, একদম লাইফ টাইম আমি রেকর্ড রাখার চেষ্টা করি। একবার যারা আমার কাছে ভর্তি হন, আমি যদি প্রয়োজন মনে করি অন্য ব্যাচেরও অ্যাক্সেস আমি দিয়ে দিই, এবং লাইভ ক্লাস হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্লাসেই লাইভ, আর অল্প কিছু ক্লাস আমি রেকর্ডেড দিয়ে থাকি আপনাদের প্রয়োজন অনুসারে। ঠিক আছে, তো ভিডিওটি পর্যন্তই রাখছি। আপনারা মনোযোগ সহকারে দেখেছেন নিশ্চয়ই। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি।